টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস এর অন্তর্ভুক্তি বিশ্বের অর্থনৈতিক সামনে স্বীকৃতি, বললেন হিলারি। ৬ দাবিতে আজও ঢাকা সহ সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, বিভিন্ন স্থানে রেলপথ অবরোধ, বিপাকে যাত্রীরা। টানা ১৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক, দীর্ঘদিনের জট খোলার আশা। এবং যাত্রীর অভাব আর নাব্য সংকটে বন্ধের পথে বরিশালের নৌরুট, বিলম্বিত যাত্রায় বাড়ছে খরচ, নৌপথ রক্ষায় দাবি লঞ্চ মালিকদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। বিশ্বজুড়ে আলোচিত টাইম ম্যাগাজিনের এবারের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ তালিকায় আরও রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনব্রোম এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ডক্টর ইউনূসের এ স্বীকৃতি ঘিরে টাইম সাময়িকীকে সাবেক মার্কিন ফার্স্ট লেডি ও প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন বলেন, ছাত্রদের নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরশাসক ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস গণতন্ত্রের দিকে দেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রাখছেন। ডক্টর ইউনূসের এই অন্তর্ভুক্তি শুধু বাংলাদেশের জন্যই নয়, বরং বিশ্বের অর্থনৈতিক সাম্য ও মানবিক উন্নয়ন পথে তার অবদানের এক অনন্য স্বীকৃতি। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জুন মাসের মধ্যেই চূড়ান্ত হবে বলে আশা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত কমিশন সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এসব আশা জানান। তদন্তের অগ্রগতি তুলে ধরে কমিশন প্রধান আলম ফজলুর রহমান বলেন, যেহেতু ১৬ বছর আগের ঘটনা, তাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে তদন্তে কিছুটা বিলম্বিত হয়েছে। পিলখানা ট্র্যাজেডিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে তিনি বলেন, তদন্তে যে বিষয়টি উঠে এসেছে তা হলো প্রথমে বিডিআরের ডিজি এবং পরে বাকিদের হত্যা করা হচ্ছে। ৬ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় রাজধানী তেজগাঁও ৭ রাস্তা মোড়ে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারি। এ সময় তিনি সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীদের এ কর্মসূচি সফল করার আহ্বান জানান। একই সঙ্গে অসহযোগ আন্দোলনেরও ডাক দেওয়া হয়। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুধবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে নতুন অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে সালেহা পারভীনকে। দর্শক, পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধের খবর জানাতে খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, শিক্ষার্থীদের রেলপথ অবরোধের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ রূপ। গতকালকে ঢাকা সারা বাংলাদেশে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের যে কর্মসূচি রেলপথ ব্লকেট, সেই কর্মসূচির অংশ খুলনায় যেহেতু আজকে এসএসসি পরীক্ষা রয়েছে এবং খুলনা ভার্সিটিতে অনার্সের ভর্তি পরীক্ষা রয়েছে, তাই এরা আজকে সকাল থেকে রেলপথ ব্লকেট না করে স্টুডেন্টরা জানিয়েছে তারা সকাল ১১টার সময় রেলপথ ব্লকেটটা করবেন। তবে কিছু কিছু এরা এখন আসছে এবং এই যে খুলনার ৪টা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের স্টুডেন্ট রয়েছে, সেগুলো হলো খুলনা সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, খুলনা ম্যানগ্রোভ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, খুলনা সিটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এবং খুলনা মহিলা সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। বিশেষ করে এই ৪ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা কিন্তু এই আন্দোলনে যোগ দিচ্ছে। এবং আমরা গতকালকে যেটা দেখেছি যে তারা এই চিত্রা এক্সপ্রেস এবং মহানন্দা এক্সপ্রেস কে থামিয়ে তারা এখানে বয়রা জাংশনে তারা এই ট্রেনকে থামিয়ে তারা তাদের কর্মসূচি পালন করেছে। আজকেও তারা কর্মসূচি পালন করবে, যদিও তারা জানাচ্ছে যে ঢাকাতে অ্যাডভাইজারদের সাথে তাদের একটা মিটিং রয়েছে, সেই মিটিং এর পরে তারা সিদ্ধান্তে আসবে যে এই কর্মসূচি পরে তারা উঠিয়ে নেবে কিনা। তবে যে দাবিগুলিতে তারা
এই কর্মসূচি পালন করছে সেই দাবিগুলির মধ্যে রয়েছে যে তাদের যে জুনিয়র ইন্সট্রাক্টর আছে সেই জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টর থেকে জুনিয়র ইন্সট্রাক্টর পদে যে 30% পদোন্নতির যে বিষয়টি আছে সেই পদোন্নতির বিষয়টিতে তারা চান না, তারা চান হাইকোর্টের রায়ের মাধ্যমে এই পদোন্নতিটা বাদ দিতে হবে এবং ডিপ্লোমা ভর্তির ক্ষেত্রে যে বয়সের যে সীমা নেই সেই সীমাটাকে নির্ধারণ করে দেওয়ার জন্য তারা বলছেন এবং সেই সাথে আহ সমস্ত পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের জন্য একটা আলাদা সচিবালয় মন্ত্রণালয় তারা চাচ্ছেন এবং তাদের পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা থেকে পাশ করা যে স্টুডেন্টরা রয়েছেন তারা যেন চাকরিতে 10ম গ্রেডের তাদের জন্য যে সংখ্যক রয়েছে এই ছিল সর্বশেষ সংবাদ খুলনার থেকে। শহীদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে জানাবো রাজশাহীর খবর। সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান শ্যামল, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। মেহেদী, রেলপথ অবরোধের সবশেষ তথ্য আমাদের জানাবেন। জানেন যে গতকাল থেকে যে বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের যে ছাত্ররা যে 6টি দাবিতে মূলত তারা আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন, সেই আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে গতকালকে তারা রেলপথে বিভিন্ন ধরনের ব্লকেট দিয়েছে এবং আজকেও সেই ঘোষণাটি ছিল। সেই ঘোষণা থাকার পরিপ্রেক্ষিতে আসলে রাজশাহীতে যে রাজশাহী থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা সেই ট্রেনগুলোর এবং এসএসসি পরীক্ষা সব মিলে বিবেচনা করে আন্দোলনকারীরা কিন্তু কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে সকাল থেকে ট্রেনের ব্লকেটটা তারা প্রত্যাহার করেছে এবং সকাল 11টায় যেটা যাচ্ছে সারা বাংলাদেশের মতো জেলা প্রশাসক কার্যালয়ে তারা কর্মসূচি পালন করবে, সেখানে ঘেরাও কর্মসূচি পালন করবে, স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে। তো সব মিলে এইখানে আমরা যেটা সকালে এসে দেখেছি রাজশাহীতে, আমি নিশ্চয়ই আপনাকে একটু দেখাবো যে রাজশাহী ট্রেন চলাচল যে স্বাভাবিক আছে। রাজশাহী এই স্টেশন থেকে অর্থাৎ রাজশাহী কেন্দ্রীয় যে স্টেশন সেই কেন্দ্রীয় স্টেশন থেকে মূলত মোট 17 জোড়া ট্রেন রাজশাহী দেশের বিভিন্ন অঞ্চলে ছেড়ে যায় এবং কয়েক হাজার আসলে যাত্রী সেখানে যাওয়া আসা করে। এবং সকালে আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, প্রত্যেকটি স্টেশন প্রত্যেকটি ট্রেনই আসলে সকাল থেকে 6টা থেকে যে ছেড়ে যাওয়া এবং রাত 11টা পর্যন্ত যে ট্রেন চলাচল করে সেটা কিন্তু এখন স্বাভাবিক আছে এবং যাত্রী চলাচল স্বাভাবিক আছে। আমরা পলিটেকনিক ইনস্টিটিউটে যারা আন্দোলনকারী সেই আন্দোলনকারীদের সঙ্গে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা ট্রেন ব্লকেট বা ট্রেন অবরোধ তারা বন্ধ রেখে তারা জেলা প্রশাসক কার্যালয়ে 11টার দিকে যাবেন। তো যে সমস্ত দাবিগুলো তারা আসলে উপস্থাপন করেছেন, তারা বলেছেন যে জুনিয়র ইন্সট্রাক্টর পদে যে ক্রাফট ইন্সট্রাক্টর অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্সে যে কোনো বয়সে ভর্তির যে সুবিধা সেই সুবিধা বাতিল করতে হবে, পাশাপাশি উপসহকারী প্রকৌশলী এবং সমমান পদে 4 বছর মেয়াদী যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড মোটর টেকনোলজি থেকে পাশকৃত সংরক্ষিত পদের বিপরীতে তাদের নিয়োগ দিতে হবে এবং 10ম গ্রেডও তারা দাবি করছে। তো আসলে এই সমস্ত দাবিগুলো নিয়ে তারা যে কর্মসূচি পালন করছেন, আমরা গতকাল দেখেছি যে রাজশাহীতে মূলত যে ট্রেনগুলো আসতে পারেনি সেই ট্রেনগুলো কিন্তু তারা যাত্রীরা বিপক্ষে পড়েছিল, কিন্তু আজকে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কারণে যাত্রীরা স্বাভাবিকভাবেই রাজশাহী থেকে সকল রুটে যাওয়া আসা করছে। তো এই ছিল রাজশাহী থেকে ট্রেন অবরোধ বা কর্মসূচি বা পলিটেকনিক ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যে আন্দোলন কর্মসূচি সর্বশেষ। মেহেদী, আপনাকে ধন্যবাদ। 15 বছর পর বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা বৈঠকে বসছেন আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। পারস্পরিক বোঝাপড়া আর রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে দুই পক্ষের জন্য বৈঠকটি তাৎপর্যপূর্ণ। এছাড়া সার্ক ও ICDH এর মতো প্ল্যাটফর্মগুলোতে আঞ্চলিক ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হবে। 2010 সালের সর্বশেষ ইসলামাবাদে বৈঠক বসেছিল দুদেশের তৎকালীন পররাষ্ট্র সচিব। এছাড়া অর্থমন্ত্রী পর্যায়ে অর্থনৈতিক কমিশনের সবশেষ বৈঠক হয় 2005 সালে। দীর্ঘদিনের জট খোলার পর আশা করা হচ্ছে এবারে আলোচনায় পরবর্তী অর্থনৈতিক কমিশনের বৈঠক নিয়ে কথা হবে। ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য ধরেই প্রস্তুতি নিচ্ছে কমিশন। প্রাক প্রস্তুতিমূলক কাজ গুছিয়ে জুলাই মাসের মধ্যে প্রকাশ করা হবে কর্মপরিকল্পনা। এরপর অক্টোবরের আগে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে মতবিনিময় করা হবে।
বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আমাদের যে আসন বিন্যাসের ভিতরে বা আসনগুলোর মধ্যে যে প্রশাসনিক নামের যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে সংগ্রহ করে ফেলছি। তারপরে আপনার ভোটার লিস্টের কাজ আমরা শেষের পর্যায়ে নিয়ে আসছি। তারপরে নিবন্ধনের কাজও আমরা একটা পর্যায়ে আসছি। আইনের সংশোধনীটা পেলে আমরা সেটিও অন্তত মাস তিনেকের ভিতর শেষ করতে পারবো বলে আমরা বিশ্বাস রাখি। তাহলে পরে আজকে থেকে 3 মাস পরে ধরেন যে এর মধ্যে আমরা মোটামুটি ভাবে আমাদের ওয়ার্ক প্ল্যানের যে প্রি ওয়ার্ক যেটি সেটি হয়ে যাবে। আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা না করে রমজানের আগেই নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আর মাঠ প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে অভিযোগ করে সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে সাব জানালেন ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার বিকেলে গুলশানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। প্রথমবারের মতো 3 দিনের সফরে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। দিনভর নানা কর্মসূচির ভিড়ে বৈঠক করেন রাজনৈতিক দলগুলোর সাথে। দুপুরে বৈঠক করতে আসেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে আমির বলেন, নির্বাচন সংস্কার, মাইনরিটি, উইমেন রাইটস ছাড়াও জামায়াত ক্ষমতা এলে ইকোনমি ও ফরেন পলিসি কি হবে সেসব বিষয়ে আলোচনা হয়েছে। সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। এরপর নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়। তাছাড়া মাঠ প্রশাসনও নিরপেক্ষ নয়, তারা কাজ করছে বিএনপির পক্ষে। আমাদের যে 3টি দাবি, বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, সেটি আমরা সুস্পষ্টভাবে বলেছি। আমরা বলেছি যে আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সংখ্যালঘুদের নিরাপত্তা, বাংলাদেশে রাজনৈতিক ভবিষ্যৎ এবং এনসিপির সাংগঠনিক কার্যক্রম ও আদর্শ সহ বিভিন্ন বিষয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান নাহিদ ইসলাম। একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট রোড ম্যাপ না দেওয়ায় হতাশা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে। বৈঠকের বিষয়ে আইন উপদেষ্টা জানান, নির্বাচন নিয়ে অহেতুক কালক্ষেপণ করা যাবে না সরকার, তবে কোনো অবস্থাতে তা জুনের পরে যাবে না। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় 2 ঘণ্টা বৈঠক করে বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দিনক্ষণ নিয়ে কথা হয়েছে। তবে প্রধান উপদেষ্টার বক্তব্যে মোটেও সন্তুষ্ট নয় বিএনপি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে। বৈঠকের বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত। ডিসেম্বরে নির্বাচন না হলেও কোনোভাবেই জুন অতিক্রম করবে না। আমাদের সরকারের কোনো উপদেষ্টা কথা বলেন, আমরা একটা ক্যাটাগরিক্যালি বলেছি যে যেটাই বলুক না কেন, আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান। সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা কথা বলেন, সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন। আমাদের
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকে বলেছেন ডিসেম্বর থেকে জুন। পরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। পরে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক, শুল্ক ইস্যু, রোহিঙ্গা সংকট এবং সংস্কার ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সংস্কারের কথাটা বলা হচ্ছে, সেটা আগামী 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব, কারণ সংস্কারের ব্যাপারে বলাই হয়েছে ঐক্যমত যেগুলো তো হবে এগুলো সংস্কার হবে, বাকিগুলো হবে প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের কাছে নিয়ে যাবে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে, তারা কি চায় ওটা নিয়ে আগামী সংসদে আসবে, আর যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে করা সম্ভব, এরপর আর কোনো ইস্যু থাকছে না। আমির খসরু বলেন, 1 মাসের মধ্যে সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব বলে বিএনপির পক্ষ থেকে নিকোল চুলিককে জানানো হয়েছে। নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলে দিয়েছে, আর কোনো ইস্যু নাই, সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। অচিরেই বিচার বিভাগের পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বুধবার সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনে এসে এ কথা জানান তিনি। এ সময় প্রধান বিচারপতি আইনজীবীদের নানান অসুবিধার কথা শোনেন, আশ্বাস দেন সমাধানের। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আইনজীবী ও সাংবাদিকদের সহায়তাও কামনা করেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। Delegation of the European Union, Mr. Michael Miller, the Swedish ambassador Nicholas Weeks, and the UNDP resident representative Stefan Lilla, in very strong and firm words, have extended all-out support to the judiciary and indeed this government. একদিকে যাত্রীর অভাব, অন্যদিকে নদীর নাব্য সংকট, দুয়ে মিলে বন্ধ হতে চলেছে বরিশালের সঙ্গে বিভিন্ন গন্তব্যের নৌরুট। প্রতিবছর ড্রেজিং করা হলেও জোয়ারের ওপর নির্ভর করেই চলছে নৌযানগুলো। নির্ধারিত সময়ে পল্টনে ফিরতে না পারায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে জ্বালানি খরচ। এমন অবস্থায় নৌপথ বাঁচানোর জোর দাবি লঞ্চ মালিকদের। বরিশাল থেকে শেখ শামীমের প্রতিবেদন জানাচ্ছেন শারমিন স্বর্ণা। নদীবিধৌত অঞ্চল বরিশালে ছোট বড় মিলিয়ে 133টি নদী। ডুবোচর আর নাব্যতা সংকটে নদীগুলোর অবস্থা বেহাল। নদী রক্ষায় প্রতি বছর বিভিন্ন নদীতে ড্রেজিং করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। নদীর বালু সরাসরি নদীতে ফেলায় বছর ঘুরতে না ঘুরতেই নাব্যতা সংকটে লঞ্চ ভিড়তে পারছে না পল্টনে। আর এতে দুর্ভোগে যাত্রীবাহী লঞ্চ সহ পণ্যবাহী জাহাজ। ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ভোলা সহ বেশ কিছু রুটে প্রতি বছরই ড্রেজিংয়ের নামে ব্যয় হয়েছে কোটি কোটি টাকা। বরিশাল বন্দরটি নৌপথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এটি বাঁচানোর দাবি লঞ্চ মালিকদের। তারা ড্রেজিং নেয়, তারা প্যাকেজ নেয়। আমার যেই মাটি কাটে বাকি থাকে, আবার 1 বছর কিছু কিছু কাটে, কিছু নদীতে ফেলে, আবার আগামী বছর আসবে, আবার 2টা ইনকাম হবে। মালিক সমিতির একটা প্রতিনিধি থাকতো, ড্রেজিং কি কতদূর হচ্ছে না হচ্ছে সেটা মাপার জন্য মালিক সমিতির প্রতিনিধি থাকতো। এখন ভাটায় কাটে, জোয়ারে মাপে, মানে 5 গুণ 6 গুণ টাকা তারা নিয়ে যায়, অথচ ড্রেজিং হচ্ছে না। এটা চর পড়ে যাচ্ছে নদীর মাঝখানে। এই চরগুলো যদি সুন্দর মতো কেটে পরিষ্কার করা হয় তাহলে আমাদের যাতায়াত পথটা খুব সহজ হবে। বরিশাল ঘাটের এই পল্টনের এইখানে ডুবাসর পলিমাটি পরে ডুবাসর হয়ে গেছে। এইখানে জাহাজ বেরাতে আমাদের কষ্ট হয়, জোয়ার বাটের উপর নির্ভর করা লাগে। অনেক সময় জাহাজের নিয়ন্ত্রণ হারায় ফেলেই। ভোলা নদীপথের রোডগুলোতে এমনি মরিয়ে গেছে, যেমন লাহারহাট থেকে টুঙ্গিবেড়িয়া সাইবেরাডের মাঝখানে লঞ্চ থাকতে আসি, টাইম লস হয়, যাত্রীর সাথে ঝামেলা হয়, টাইম মেনটেনমেন্ট করতে পারতেছি না, জ্বালানি খরচ বৃদ্ধি হয়, বিভিন্ন সমস্যার ভিতরে আমরা আছি। নদী বন্দরকে বাঁচাতে অচিরেই নতুন পরিকল্পনায় কাজ করা হবে বলে জানান বন্দর ও পরিবহন কর্মকর্তারা। খুব দ্রুত এই ড্রেজারগুলো আমাদের কর্তৃপক্ষ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ধরনের যদি কোনো সিস্টেম আমাদের কিংবা অর্ডার এরকম থাকে তাহলে এটা আমরা ফলো করতে তো আমাদের সমস্যা নেই। এবার আরো টেকসই ও দৃশ্যমান ড্রেজিং হবে বলে আশা করছে ড্রেজিং বিভাগ। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, একবারে সব করতে গেলে সেক্ষেত্রে সরকারের এটা ফুয়েলের ব্যাপার আছে, সরকারের পরিকল্পনার ব্যাপার আছে, অনুমোদনের ব্যাপার আছে। তো যেইটা আগে দরকার প্রায়োরিটি বেসিসে, শুধু সেই অংশটুকুই আমরা কাজ করছি এখন পর্যন্ত। নদীর নাব্য রক্ষায় ড্রেজিং ও পুনর্খননের পাশাপাশি নদীর পাড় দখলমুক্ত করা জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট।
ডায়মন্ড সিমেন্টের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ডিএমডি লায়ন মোহাম্মদ হাকিম আলী। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমডি আব্দুল খালেক পারভেজ। ফরিদপুর পৌরসভার মুন্সিবাজার এলাকায় যুবদল নেতা রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাসকে কুপিয়ে জখমের ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাটোরের বড়াই গ্রামে 7 বছরের শিশুকে নৃশংসভাবে ধর্ষণের পরে মুখে অ্যাসিড দিয়ে ঝুলিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেন, নথিপত্র জালিয়াতি ও নানা অনিয়মের অভিযোগে অভিযান চালায় দুদকের একটি দল। ফিলিস্তিনিদের ওপর গণহত্যার প্রতিবাদে সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে অর্ধবেলা ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রংপুরের ব্যবসায়ীরা। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন করেছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহবুবুর রহমান। ময়মনসিংহের ভালুকায় এক বন কর্মকর্তার প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। উপজেলার উথুরা রেঞ্জের আঙ্গারগাড়া বিট অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ভোলায় হাটখোলা জামে মসজিদের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল ছাত্র সাব্বিরকে অপহরণের পর হত্যার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। দিনাজপুরে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে কলম, পেন্সিল, রাবার ও পানি সরবরাহের ব্যবস্থা করেছে জেলা ছাত্রদল। পটুয়াখালীর কলাপাড়ায় লবণ পানি থেকে ফসল রক্ষায় নতুন স্লুইস গেট নির্মাণ ও পুরাতন স্লুইস রক্ষণাবেক্ষণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে কৃষকরা। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। সংবাদের নিচে একটা বিরতি, ফিরছি যখন আরো থাকছে। গাজা ইসরায়েলি বিমান হামলায় এক সাংবাদিক সহ 35 ফিলিস্তিনি নিহত, 1.5 বছরের প্রাণহানি ছড়ালো 51,000। এবং নারী বিশ্বকাপ বাছাই পর্বে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামবে বাংলাদেশ নারী দল। ম্যাচ জিতলেই বিশ্বকাপে খেলা নিশ্চিত। আমরা আমন্ত্রণ মোহনা সংবাদের সঙ্গে আছি আমি আব্দুর রউফ। নেত্রকোনার হাওরে শুরু হয়েছে বোরো ধান কাটা। হাওরের বাতাসে দুলছে পাকা ধানের শীষ, তাই ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষি বিভাগ জানিয়েছে দুর্যোগের কবলে না পড়লে হাওরের পুরো ধান ঘরে তুলতে পারবে কৃষক। মলয় রঞ্জন সরকারের প্রতিবেদন জানাচ্ছেন তাসিন তারিন। নেত্রকোনার হাওরে চলছে বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজ। জেলায় এবার মোট 1,85,460 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওড়া অঞ্চলে আবাদ হয়েছে 41,075 হেক্টর। হাওড় জুড়ে আগাম, উপসি ও হাইব্রিড জাতের ধান পাকায় কৃষকরা আনন্দের সাথে ধান কাটছে। পুরুষরা মহিলারা সবাই ধান কেটে আনন্দের সাথে ধান কাটতেছে। তো দিন রাতে ধান কাটা চলতেছে, আমাদেরও দিন রাতে কাজ করতে হয়। এবার আবহাওয়া অনুকূলে থাকায় কাঠাপতি মোটা ও চিকন ধান বেঁধে 6 থেকে 10 মণ ধানের ফলন পেয়ে খুশি কৃষকরা। ধান এবছর আল্লাহর রহমতে মোটামুটি ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে। 200 মণ ধান বিক্রি করতে পারবো, আর যদি আল্লাহ বালালে তোলায় আর কি, আর 50-60 মণ ধান আমার কুড়া কি লাগবে। কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করেছে কৃষি বিভাগ। ইতিমধ্যে হাওড়া এলাকায় আমাদের ধান কর্তন শুরু হয়ে গেছে। বুড়ো ফসলের ক্ষেত্রে কৃষক ভাইদের নিকট নতুন যে আগাম জাতগুলি আছে এবং ধান গবেষণা প্রতিষ্ঠানের যে উচ্চ ফলনশীল জাত, পাশাপাশি হাইব্রিড জাত, এগুলি মাঠ পর্যায়ে আমরা সম্প্রসারণ করেছি। পাশাপাশি ফসলগুলি আবাদের ক্ষেত্রে কৃষক ভাইরা যাতে সুষম মাত্রায় সার ব্যবহার করতে পারেন সেটিও আমরা নিশ্চিত করেছিলাম। জেলায় এবার 12,64,000 মেট্রিক টন ধান উৎপাদনের আশা সংশ্লিষ্টদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। বিধ্বস্ত গাজার রাফা, জাবালিয়া সহ একাধিক অঞ্চলে বিমান হামলা চালিয়ে এক সাংবাদিক সহ আরও 35 ফিলিস্তিনি নিহত হয়েছেন।
দেড় বছরে প্রাণহানি ছড়ালো ৫১,০০০ আর এ পর্যন্ত ২৩০ সাংবাদিকের মৃত্যু হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে নথি স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ফেডারেল তহবিল বন্ধের হুমকি সত্ত্বেও বিশ্ববিদ্যালয়টি প্রশাসনের শর্ত মেনে নেবে না বলে জানানো হয়। বিশ্ববিদ্যালয়টি বলছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় কি শেখাবে তা নির্ধারণ করতে পারবে না কোন সরকার। খেলার খবর, ক্রিকেট। নারী বিশ্বকাপ বাছাই পর্বে আজ সকাল 10:30টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। লাহোরে আজ ম্যাচ জিতলে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে যাবে ট্রাইগেসদের। হেরে গেলেও সম্ভাবনা থাকবে, সেজন্য 19 এপ্রিল শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে হবে। বাংলাদেশ ও পাকিস্তান টানা 3 ম্যাচ জিতে বিশ্বকাপের পথে এক পা দিয়ে রেখেছে। নারী বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ ও পাকিস্তান টানা 3 জয়ে সমান 6 পয়েন্ট পেয়েছে, কিন্তু রান রেটে এগিয়ে নিগাররা। নিগারদের রান রেট 1.494 এবং পাকিস্তানের রান রেট 0.857। 2022 সালে নিউজিল্যান্ডের বিশ্বকাপ খেলেছিল নিগাররা। এবার মোহামেডানের অধিনায়ক হচ্ছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। সুপার 8 পর্বে মোহামেডানকে প্রথম 2 ম্যাচে নেতৃত্ব দিবেন 39 বছর বয়সী এই ব্যাটার। এর আগে তামিম ইকবাল ছিটকে যাওয়ার পর অধিনায়কত্ব পায় তাওফিক হৃদয়। তার নেতৃত্বের পর দীর্ঘ 9 বছর ও 11 ম্যাচ পর প্রথমবারের মতো আবাহনীকে হারিয়েছে মোহামেডান, কিন্তু সেই ম্যাচে মেজাজ হারান হৃদয়। সেই ম্যাচে আম্পায়ারকে কটাক্ষ করা ও আচরণবিধি ভঙ্গের দায়ে 2 ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মোহামেডানের অধিনায়ক হৃদয়। একই সঙ্গে ৮০,০০০ টাকাও জরিমানা হয়েছে জাতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটারকে। শেষ করে মহানা সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আমরা। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুস। এ অন্তর্ভুক্তি বিশ্বের অর্থনৈতিক সাম্যের স্বীকৃতি, বললেন হিলারি। 6 দাবিতে আজও ঢাকাসহ সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, বিভিন্ন স্থানে রেলপথ অবরোধ, বিপাকে যাত্রীরা। টানা 15 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক, দীর্ঘদিনের জোট খোলার আশা। এবং যাত্রীর অভাব আর নাব্য সংকটে বন্ধের পথে বরিশালের নৌ রুট, বিলম্বিত যাত্রায় বাড়ছে খরচ, নৌপথ রক্ষায় দাবি লঞ্চ মালিকদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।